বুদ্ধকথার পর্ব ৩৩-এ বলেছিলাম স্বনামধন্য চিকিৎসক জীবকের জন্মকাহিনী। সেই গল্প শুনে এক দর্শক শ্রোতাবন্ধু অনুরোধ জানিয়েছিলেন যে জীবকের জীবনের আরও কাহিনী শোনাবার জন্য। আজ তাই সেই অনুরোধ রাখতেই বলবো এক অজ্ঞাত কুলশীল বালকের চিকিৎসক হয়ে ওঠার কাহিনী। নমস্কার বন্ধুরা, বুদ্ধকথার পর্ব ৩৭-এ সকলকে স্বাগত। আগেই বলেছি যে বারাঙ্গনা শ্যামাবতীর গর্ভেজাত সন্তানকে আশ্রয় দিয়েছিলেন মগধরাজ বিম্বিসার পুত্র অভয়। বিম্বিসারের অবৈধ সন্তান ও অভয়ের কনিষ্ঠ ভাই বলেই তার পূর্ব পরিচয়। যদিও কেউ কেউ তাকে অভয়ের অবৈধ সন্তান ও বিম্বিসারের পৌত্র বলেও পরিচয় দেন, তবে যেটাই সত্যি হোক না কেন, জীবক তার পালক পিতার রাজকীয় আশ্রয়েই বড় হয়ে উঠছিলেন। তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্র, কিন্তু আশ্রয়দাতার কাছ থেকে নিজের জন্মকাহিনী শুনে পিতার সম্পত্তির উত্তরাধিকারী হতে না পারার আশঙ্কায় তিনি শিল্পশিক্ষা গ্রহণের কথা ভাবলেন। হস্তি চালনা, অশ্বচালনা এসব অপরকে পীড়াদায়ী শিক্ষার বদলে তিনি মৈত্রী ভাবাপন্ন চিকিৎসাবিদ্যা, যাতে জীব কল্যাণ হয়, তারই পাঠ নেওয়ার সিদ্ধান্ত নিলেন এবং সেই উদ্দেশ্যে তিনি তার প্রতিপালনকারী অভয়কে না জানিয়েই তক্ষশিলার দিকে রওনা হলেন। সেই সময়ে গান্ধার মহাজনপদের রাজধানী তক্ষশিলা ছিল অন্যতম শিক্ষাকেন্দ্র। এবার তক্ষশিলা পৌঁছে তিনি গেলেন আচার্য বৈদ্যের কাছে। অনুগ্রহ চাইলেন তার শিক্ষা গ্রহণের ইচ্ছা প্রকাশ করে। আচার্য সম্মতি দিলেন। তাহলে জীবক তার পালক পিতার অনুমতি ছাড়াই ভেষজ বিদ্যার চর্চা শুরু করে দিলেন। তবে তার গুরুর কোনো নাম পাওয়া যায় না, কিন্তু তিনি একজন প্রখ্যাত ভৈষজ্যগুরু ছিলেন বলে জানা যায়। যদিও কেউ কেউ তার শিক্ষক হিসাবে আত্রেয়র কথা বলেন। এখন ভারতীয় চিকিৎসাশাস্ত্রের কৃষ্ণাত্রেয়, ভিক্ষু আত্রেয় ও পুনর্বসু আত্রেয়, এদের মধ্যে কার শিষ্য তিনি ছিলেন তা নিশ্চিত নয়। সেই মহাজনপদের ভারতবর্ষে তক্ষশিলায় পাঠরত শিক্ষার্থীরা অগ্রিম বেতন দিত, যার পরিমাণ ছিল তৎকালীন 1000 মুদ্রা। কিন্তু সব শিক্ষার্থীরাই যে শিক্ষককে সাম্মানিক দিত বা দিতে পারত এমনটা নয়। তাদেরকে বলা হতো ধর্মান্তেবাসিক। বেতনের পরিবর্তে তারা সেবা করার শর্তে শিক্ষালাভের অনুমতি পেত। আজ এ পর্যন্তই, পরবর্তী অংশ আগামী পর্বে। বুদ্ধং শরণং গচ্ছামি।